এসব জায়গায় এলে নিজেকে কত সামান্য মনে হয়। মনে হয় এই বিরাট ইতিহাসের মধ্যে আমার তো কিছুই করার নেই, আমার তো কিছুই দেয়ার নেই। কিছু করার সময় তো ফুরিয়ে যায়নি। তোমার ইতিহাস তুমি নিজেই তৈরি করবে। সরো, আমার অতীতটা দুঃস্বপ্নের মতো মনে হয়। যদি তার থেকে পালাতে পারতাম। এত ভালো রেজাল্ট করলেন, এখন কি করবেন? বুঝতে পারছি না। বাবার ইচ্ছে এখানেই প্রফেসরি করি। ছাত্র পড়ানো? হ্যাঁ। কেন, আপনার ভালো লাগে না? হ্যাঁ, ভালোই তো। আমি আপনার ঠিকানা জানি, কিন্তু আমাদের বাড়ি কাছেই তো। আপনার একটু দেরি করিয়ে দিচ্ছি কিন্তু। একটু নামবেন না, বাবার সঙ্গে আলাপ করে যেতেন। আমাকে তো ব্যস্ত থাকতেই হবে। না না, 50,000 is nothing. You are also a businessman. Moreover, you are going to contest for MP. আমার কি ক্ষমতা? হ্যাঁ, লোকে তাই বলে বটে। Right? I shall try my level best. Ring me tomorrow morning. Thank you. বাবা, ইনি প্রফেসর মিত্র। I see. Very glad to meet you. বসুন বসুন। আচ্ছা, আজকে না হয় চা নাই খেলাম। আচ্ছা, খেতে আর কতটুকু সময় যাবে? বসুন বসুন। Help yourself. আপনার কথা হেনার কাছে আমি অনেক শুনেছি। প্রফেসর মিত্র, শুনলাম আপনার থিসিস তো প্রায় কমপ্লিট। এরপর আপনি কি করবেন ভাবছেন? ভাবছি অধ্যাপনাই করব। অধ্যাপনা? এ নোবেল প্রফেশন ইনডিড। তবে কি জানেন, আপনাদের মতো ব্রিলিয়েন্ট স্কলার, আপনাদের সব এমন কাজে থাকা উচিত যেখানে দেশের দশের সেবা করতে পারে। আপনার কি কিছু জরুরি কাজ আছে? না, মানে আমাদের বাড়িতে মাঝে মাঝে আলোচনা সভা হয়, অনেকে আসেন তাই। ভেরি ইন্টারেস্টিং। তা আমরা তো মাঝে মধ্যে সেখানে শ্রোতা হতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। গেলে খুব খুশির মেজাজ দেখছি। জানো সাহসী, আজ লাইব্রেরি ফেরত একজন অদ্ভুত লোকের বাড়ি গিয়েছিলাম, ধীরানন্দ ব্যানার্জি। কোটিপতি লোক, ওখানে চা খেয়ে। কোটিপতিতেই এত খুশি? কোটি টাকা আমার লোভ নেই, তা তো জানো সাহসী। আসলে বিচিত্র মানুষ দেখতে ভালো লাগে। অনেক দেখবো, অনেক জানবো, এই তো জীবনের স্বাদ।
ধীরানন্দ ব্যানার্জি, সে যে খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, এমএলএ ছিলেন, তারপর আর্মি কন্ট্রাক্ট নিয়ে কিসব যেন স্ক্যান্ডাল। হ্যাঁ, তুমি জানো দেখছি। যে খবরে কাগজ পড়ে সেই জানে। তা তার কাছে তোমায় কে নিয়ে গেল? ও ও তার মেয়ে, আমার ও ছাত্রী। তাই বলো? নিশ্চয়ই সুন্দরী আর শিক্ষিতা। আহ সরো, বড় শিকেলে হয়ে যাচ্ছ আজকাল। দাও আকার সিটি। কে দিয়েছি রে? পরেশ বাবু। সরসী, সরসী, চাবিটা দাও তো, টাকা বের করবো। কার চিঠি? পরেশ, জনি চুরি দিয়ে জেল খাচ্ছে। ম্যাক হাসপাতালে লিভার পাকিয়ে মরতে বসেছে। কে চুরি করে জেল খাচ্ছে, কে মদ খেয়ে মরতে বসেছে, তাদের কথা তাহলে এখনো তোমার মনে পড়ে? কি বলছো সরসী? তুমি না একসময় এদের ঘৃণা করতে? ঘৃণা এখনো করি, শুধু মন্টু মিত্রের এখন অনেক বড় হয়ে গিয়েছে কিনা, পুরনো মাপে সে আর আঁটছে না। ধীরানন্দ ব্যানার্জির সঙ্গে আলাপ হওয়ার পরেও পুরনো কথা তার মনে পড়ে কিনা তাই ভাবছিলাম। নইলে জনি ম্যাককে আমি এখনো ঘেন্নাই করি। সরসী, জনি ম্যাক একটা সমাজ ব্যবস্থার শিকার, যেখানে তাদের সামনে পেছনে সবটাই অন্ধকার। সেই অন্ধকারের ভেতর আশা নেই, লক্ষ্য নেই, ভালোবাসা নেই, অথচ ব্যথা আছে, বিক্ষোভ আছে। সে অন্ধকার তারা তৈরি করেনি, এই সমাজই করেছে। তাই তার দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়াটা পাপ। বাহ, ক্লাসে লেকচার দিয়ে তুমি তো বেশ তৈরি হয়ে গেছো। এখন থেকে আমাকেও বোধ করি তোমার সঙ্গে সমীহ করে কথা বলতে হবে। সরসী, সেদিন তোমায় বোঝাতে পারিনি। আমি নিজেও বুঝতাম না কেন আমরা সেদিন মদ খেয়েছিলাম, কিন্তু আজ বুঝি। নিজেদের অর্থহীন অস্তিত্বকে ভোলার জন্যে আত্মহত্যার নিষ্ঠুর আনন্দে সেদিন আমরা মদ খেয়েছিলাম। বাড়ি যাবেন না? না, আরেকটু বাকি আছে। আমি কি নিচে গাড়িতে অপেক্ষা করব? কেন? না মানে আপনি ফিরলে একসঙ্গে যেতাম আর কি। ও, আপনি তো বেশ ভালো গাড়ি চালান। অনেকদিন ধরে শিখেছি। আমারই মতো। আপনি যখন তন্ময় হয়ে পড়েন ভারী অদ্ভুত লাগে। অথচ পড়তে বসতে একসময় গায়ে জ্বর আসতো। আমি লেখাপড়া শিখেছি অনেক বেশি বয়সে, অনেক দিন ধরে। আমার স্ত্রীর আগ্রহ না থাকলে হয়তো কোনোদিনই লেখাপড়া হতো না, মূর্খই থেকে যেতাম। গাড়িটা একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে দাঁড় করাবো?
ভিক্টোরিয়া? না না, থাক। এখনো তো লেখাপড়া শিখতে পারেন। এই বয়সে? লেখাপড়ার কোনো বয়স নেই, আপনি পারবেন। যদি আপত্তি না থাকে চলুন না, বাড়িতে যাওয়া যাক। চাকরি নিয়ে সিমলা চলে যাচ্ছি। আপনার চাকরির কি প্রয়োজন? চা নিয়ে এসো। এত বড় বাড়ি, একলা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। ভীষণ ক্লান্ত লাগে আজকাল। কেন, বাড়িতে আর কেউ নেই? না, আপনার মা? মা আছেন উন্মাদ আশ্রমে। হ্যালো ডক্টর মিত্র, আপনি কতক্ষণ? বসুন বসুন বসুন, আপনার কথাই ভাবছিলাম। আপনি খুব ভালো সময় এসে পড়েছেন। দেখুন, আমার ফ্রেন্ড ব্রিগেডিয়ার রতন সিং বলছিল যে মিলিটারি সিক্রেট সার্ভিসের জন্য একজন এক্সপার্ট লোক দরকার। ওরা বোধহয় স্টেটসম্যানে একটা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে। আপনি এ কাজটা কিরকম মনে করেন? হাই পে, much better than a senior professor, lovely family quarters, bright prospect. আপনার মতো brilliant scholar can go high up. How do you like the idea? এই সমস্ত কাজের যোগ্যতা আমার আছে কিনা ঠিক বুঝতে পারছি না। কি যে বলেন ডক্টর মিত্র, আপনি বোধহয় অধ্যাপনার ব্যাপারটা মন থেকে ঠিক মুছে ফেলতে পারছেন না। কিন্তু ডক্টর মিত্র, জীবনে ভালোভাবে বাঁচতে হলে অর্থ, প্রতিপত্তি এসবেরও তো একটা দরকার আছে। তাছাড়া ভারতবর্ষ যখন সব সময় threatened with foreign aggression, তখন আপনি যদি আর্মিতে কোনো কাজ নেন, that amounts to service to your nation. আমার একটু সময় দিন, আমি ভেবে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই ভাববেন বই কি, আপনাকে এখনই কোনো মতামত দিতে হবে না। এই চাকরি কেন নিতে চাইছো? টাকার জন্য? না না, শুধু টাকার জন্য কেন। তবে হ্যাঁ, টাকাটা আমি অবহেলা করছি। তবে আরো কিছু আছে নাকি, অন্য কোনো আকর্ষণ? কি কি বলতে চাইছো কি? আর কিছু নেই? সরসী, তোমার এই ধরনের কথায় আজকাল বড় ক্লান্ত বোধ করি। এখন বুঝি আমার সবকিছুতেই ক্লান্তি বোধ করো? কার মুখ দেখলে, কার কথায় আজকাল উৎসাহিত বোধ করো, জানতে পারি কি? কলেজের চাকরি কেন করতে চাইছো না? দেশের ছেলে মেয়েদের সামনে তুমি নিজেই তো একটা শিক্ষা, তারা তোমাকে দেখে উৎসাহিত হবে। যে যুগে ঠাকুমা দিদিমারাও নাতি নাতনির সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছেন, সে যুগে আমায় দেখে উৎসাহ পাওয়ার তো কিছু নেই। আর তাছাড়া শিক্ষা পেলে কি শিক্ষক হতে ইচ্ছে করে? ছোটবেলা থেকে স্কুল কলেজ আমার মনের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি করেছে। তারপর এতদিনের লেখাপড়ার চাপে আমি ক্লান্ত। আবার সেই লেখাপড়ার জগৎ আমার ভালো লাগছে না সরো। ওর মধ্যে আমি জীবনের কোনো স্বাদ পাই না। আমিও তো পড়াই, আমার তো ওরকম কিছু মনে হয় না। স্বামী স্ত্রী হলেও আমরা তো দুটো ভিন্ন লোক। আমাদের
আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি তো এক নাও হতে পারে। গুড আফটারনুন ডক্টর মিত্র। আমাদের হঠাৎ আসতে দেখে একটু আশ্চর্য হয়ে গেছেন বোধ হয়। বাহ বাহ বাহ, ঘরখানা তো চমৎকার সাজানো। আপনাদের রুচিবোধের প্রশংসা করতে হয়। এর সঙ্গে তো পরিচয় হলো না। আমার স্ত্রী সরসী। ও নমস্কার নমস্কার। আপনার কথা আমি হেনার কাছে অনেক শুনেছি। আচ্ছা, আমার বাড়িতে প্রথম দিন এলেন, একটু চায়ের ব্যবস্থা করি? ও সার্টেনলি। আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমাকে হয়তো চেনেন না। চিনি, নামও শুনেছি। দাঁড়িয়ে কেন, বসো। বাবা কিন্তু আপনার সঙ্গে আলাপ করতে চান। আমার সঙ্গে? কেন? আপনার সঙ্গে আলাপ করবার আমার বিশেষ আগ্রহ ছিল, কারণ আমি শুনেছি ডক্টর মিত্রের উন্নতির পেছনে আপনার শক্ত হাত অনেকখানি কাজ করেছে। সেজন্য উনি বোধহয় আপনার কাছে একটু কৃতজ্ঞ। কৃতজ্ঞতা কিসের? বাই বাই ডক্টর মিত্র, আপনি ও ব্যাপারটার কোনো ডিসিশন নিয়েছেন? বাবা ও রাজি না হওয়ার কোনো কারণই নেই। মিসেস মিত্র, আমি আশা করি আপনি সবই শুনেছেন। বাট নাও হি ইজ দ্য প্রপার্টি অফ দ্য নেশন। এ বিষয়ে আপনার বোধহয় কোনো আপত্তি হবে না? তাহলে তুমি বলতে চাইছো ডক্টর মিত্র তোমার আবিষ্কার? তা কিছুটা ক্লেম করতে পারি বই কি। আপনারা বসুন, আমি চা নিয়ে আসি। আসুন আসুন, বসুন। সিমলে ফ্যামিলি কোয়ার্টার্স পাওয়া যাবে। ভেবেছিলাম মাস দুয়েক পরে স্কুলের সব ব্যবস্থা করেই তোমায় নিয়ে যাব। এখন মনে হচ্ছে তোমার সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। স্কুলের চাকরি ছেড়ে সিমলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার কষ্ট হবে। হঠাৎ এত দয়া? রশি, তোমার পিগম্যালিয়ান মনে আছে? তোমার অবস্থাটা এখন অনেকটা সেই রকম। তোমারই হাতে প্রাণ প্রতিষ্ঠা করা খেলনাটা তোমার হাতের বাইরে চলে যাবে, এটা তোমার কিছুতেই সহ্য হচ্ছে না। তুমি কত বদলে গেছো। টাকা পয়সা, গাড়ি বাড়ির অ্যাম্বিশনকেই এখন তোমার জীবনের স্বাদ বলে মনে হয়। বেশ, ধরা যাক আবিষ্কারের প্রথম সোপান। প্রত্যেক মানুষের মধ্যে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, একটা গভীর অসহায়তার বোধ থাকে। মেটেরিয়াল জগতে মানুষ নিজেকে কমই আবিষ্কার করতে পেরেছে, কিন্তু তাই বলে তার কোথাও কোনো আইডেন্টিফিকেশন হয়নি, এমন কথা তো আজকের যুগে বলা যায় না। এই যুগের মানুষ নিজেকে বোধহয় খানিকটা আবিষ্কার করতে পেরেছে, আর আবিষ্কার করতে পেরেই তার যন্ত্রণা অনেক বেড়ে গেছে। তাই সে ক্রমাগত নিঃসঙ্গ এবং বিচ্ছিন্ন বলে নিজেকে বোধ করছে, সে বিষণ্ণ বোধ করছে। কিন্তু জানি এ কথা মেনে নেওয়া শক্ত, কিন্তু সত্যকে জানা আর সে পথে চলা এ তো খুব কঠিন কাজ। আমরা না জেনে চলি আর তাই পা পিছলে। আপনার কথা মেনে নিলে পৃথিবীতে সুন্দর কিছু সৃষ্টি হতো না। না, তা নয়। সত্যকে যারা জানে
তারাই তো পৃথিবীকে সুন্দর করে তৈরি করে। এ কথা আপনি বলছেন, আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, 100%। এই কথাটার উপদিও না আসে। বাবার প্রপোজালটা ভেবে দেখেছেন? সেই কথাই ভাবছিলাম। আসছেন নিশ্চয়ই। সাইকোলজি না পড়লেও আমার বুঝতে অসুবিধা হতো না আমার সম্বন্ধে আপনার আগ্রহ, আপনার একাকিত্ব, আপনার বিষণ্ণতা আমাকে স্পর্শ করেছিল, সন্দেহ নেই। কিন্তু একটা চাকরি নিয়ে নিজের কক্ষচ্যুত হয়ে চলে যাবার জন্য বোধ করি সেইটুকুই যথেষ্ট নয়। অ্যাম্বিশন বলতে সবাই যা বোঝে তা আমার কোনোদিনই ছিল না। আমি চেয়েছিলাম আমার ভেতরে যে সত্যিকারের মানুষটা, তার বিকাশ হোক। আমি চেয়েছিলাম বললাম বটে, আসলে চাওয়াটা আমার একার ছিল না। আজ বুঝতে পারছি, সেই বিকাশের রাস্তা থেকে যদি উচ্চাকাঙ্ক্ষার টানে সরে যায়, তাহলে নিজেকেই নিজে ঠকাতে শুরু করব। সুধীর যেভাবে আত্মহত্যা করেছে, সে আমি পারবো না, কিছুতেই না। শ্রীমতী হীনা ব্যানার্জি, আপনার চিঠি একান্ত মানবিক চিঠি, সুস্থ, স্বাভাবিক, কোনো অন্যায় নেই। এই পত্রকে প্রত্যাখ্যান বলে অবিচার করবেন না আমার প্রতি, কারণ আমার ভেতর তার কোনো ইন্ধন নেই। লিখেছেন, সরস্বতীকে দেখে বুঝেছি ওর প্রেম খাঁটি, তাই ওর ভয় ও যন্ত্রণা বেশি। সে বিষয়ে আমি একমত। স্বরূপ, স্বরূপ, বলো। অন্ধকারে কেন? তুমি গেলে গৌরাঙ্গকে নিয়ে যাবে? আমি যাব না, আমি যাব না স্বরূপ। আমি সেই চাকরি নিইনি। যাবে না?
আমার অমতের জন্য তুমি গেলে না? না সরো, না। আমার জীবনে যা কিছু ভালো, যা কিছু খাঁটি, তা তো তোমাকে নিয়ে। তার মধ্যে আমার জীবনের স্বাদ, সেসব ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না সরো। আমি কোথাও গিয়ে বাঁচতে পারবো না। সরো, ও সরো, এত বড় পরীক্ষায় পাশ করলাম, ওর পাওনাটা আমায় দেবে না? কি ছেলে মানুষ হচ্ছে, গৌরাঙ্গ এখনই জানিয়ে আসবে না। আরে বাবু, তাই নাকি?